আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজ থেকে নতুন 10 এর ক্লাস শুরু হতে চলেছে। একদম কন্টিনিউ চলবে এই ক্লাসগুলো। ঠিক আছে, জীবন বিজ্ঞানের ক্লাস শুরু হচ্ছে। এবার তোমাদের কিন্তু কন্টিনিউ জুড়ে থাকতে হবে এই চ্যানেলের সাথে। ঠিক আছে, তো তোমাদের একদম ফার্স্ট ইউনিট রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তারপরেই রয়েছে তোমাদের জীবনের প্রবাহ মাত্রা। তো আপাতত এই তোমাদের ফার্স্ট সামেটিভ যে হবে, ফার্স্ট সামেটিভ স্কুলে অনেক স্কুলেই হয়, তো আপাতত আমরা এই দুটো শুরু করবো। ক্লাসগুলো দেখতে থাকো পরপর, তো আশা করি ভালো লাগবে। চলো শুরু করি বেশি কথা না বলে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা পড়া শুরু করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হলো পরিবেশ কি। তোমরা কিন্তু ছোট থেকেই পড়ে আসছো যে পরিবেশ কি জিনিস। তো আমরা আমাদের চারপাশে যতজনের সঙ্গে বসবাস করি, সে জীব হতে পারে, জড় হতে পারে, সবাইকে সবার সমন্বয়ে যে যে কি বলবো একটা জিনিস তৈরি হয়েছে সেটা হচ্ছে পরিবেশ বলা হয়। ঠিক আছে, তো এই পরিবেশ কিন্তু সারাক্ষণ পরিবর্তনশীল নয়। আমরা কিন্তু এটা জানি যে পরিবেশ কিন্তু কখনো স্টেবল নয়, যে একই রকম থাকবে। যে তুমি শীত চাইছো মানে সারা সারা মানে তোমার জীবন ধরে তোমার শীতই চলবে এরকম কোনো কোনো কথা নেই, বা গরমই চলতে থাকবে এমন কোনো কথা নেই। তো পরিবেশ কিন্তু পরিবর্তনশীল। আর সেই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে আমাদের জীব যারা আমরা আছি, পরিবেশে যারা বসবাস করছি, তাদেরকে কিন্তু পরিবেশ যেমন তেমন করে মানিয়ে নিতে হয়, তাই না? মানিয়ে নিতে গেলে কি করতে হবে? মানিয়ে নিতে গেলে সাড়া প্রদান করতে হবে, তাই না? মানে পরিবেশ যেমন করে যেমন তার দেখাচ্ছে, তেমনি করে আমাদের সাড়া প্রদান করতে হবে। এই সাড়া প্রদান করতে গিয়ে আমরা হচ্ছে দুটো জিনিস দেখবো এখানে, জানবো দুটো জিনিস। একটা হচ্ছে উদ্দীপক কি আর সংবেদনশীলতা কি। ঠিক আছে, উদ্দীপক কি জিনিস? পরিবেশে যে উপাদানগুলো আমরা শনাক্ত করতে পারি, মানে কি চিনতে পারি। যেমন মনে করো আলো, বাতাস, জল, এইগুলো থেকে শুরু করে এইগুলোকে আমরা উপভোগ করতে পারি বা আমরা চিনতে পারি, শনাক্ত করতে পারি। এবং শুধু তাই নয়, এগুলো শনাক্ত করতে পেরে আমরা কিন্তু রেসপন্সও করতে পারি। যেমন মনে করো এখন শীত, এবার পরিবেশ তো বেশ ঠান্ডা 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 পরিবেশ। সেই রকম করে তোমাকে কিন্তু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গেলে আমাদের এই জ্যাকেট সোয়েটার এইসব পরে থাকতে হবে, যাতে আমাদের বডি টেম্পারেচার ঠিক থাকে। আবার এর পরেই ঠিক আসবে গরম, প্রচুর গরম, তখন ফ্যান বলো এসি বলো সব চালাতে হবে। তারপরেই আসবে বৃষ্টি নামবে। ঠিক আছে, তারপরে এমনি যদি আমরা ভাবি যে দিনের বেলা রাতের বেলার যদি তুলনা করা যায়, দিনের বেলা টেম্পারেচার কতটা হাই, রাতের বেলা কমে যায়। পরিবেশ কিন্তু সবসময় পরিবর্তন হতেই চলেছে। কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কিন্তু চলতে হবে। যদি আমরা চলতে পারি তো ভালো, নয়তো পরিবেশ কিন্তু আমাদের তার থেকে বাদ দিয়ে যাবে, তুমি এখান থেকে চলে যেতে পারো। মানে কি আমাদের অবলুপ্তি, যারা অবলুপ্ত হয়ে গেছে, যেমন ডোডো পাখি বলো, ডাইনোসরাস বলো, কিভাবে অবলুপ্ত হয়েছে? এইভাবেই পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিতে পারেনি, তাই অবলুপ্ত হয়েছে। তো যাই হোক, এখানে পড়ার বিষয় হচ্ছে উদ্দীপক কি আর সংবেদনশীলতা কি। উদ্দীপক কি জিনিস? এই যে পরিবেশের যে উপাদানগুলো আমরা চিহ্নিত করতে পারি এবং তার মানে বিরুদ্ধে বা তার সেই রকম করে চিহ্নিত করে আমরা রেসপন্স করতে পারি, সেইগুলোকে বলা হয়, সেই উপাদানগুলোকে বলা হয় উদ্দীপক। ঠিক আছে, তো উদ্দীপক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বহিস্থ উদ্দীপক, একটা হচ্ছে আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক কোনগুলো? যেটা আমাদের দেহের বাইরে থেকে, যে মানে যেসব উদ্দীপক গুলোর উৎস হচ্ছে আমাদের দেহের বাইরে। যেমন কি বলো, তোমরা নিজেরাই বলতে পারবে, আলো, বাতাস, জল, এগুলো মোটামুটি বাইরে থেকে, তার জন্য এগুলোকে বলা হয় বহিস্থ উদ্দীপক। আর আভ্যন্তরীণ উদ্দীপক মানে কি? আমাদের শরীরের মধ্যে যেগুলো থাকে, যেমন মনে করো হরমোন বা মনে করো স্নায়ু, এগুলো একটা উদ্দীপক। ঠিক আছে, এইগুলো আমরা আসছি পরপর আস্তে আস্তে সবকিছু জানবো। এবার আসি যে সংবেদনশীলতা কি। সংবেদনশীলতা হলো এই যে উদ্দীপক গুলোর কথা বললাম, এই উদ্দীপক গুলোকে শনাক্ত করে আমরা যে রেসপন্স করছি। মানে মনে করো এই যে পরিবেশ টেম্পারেচারটা কমিয়ে দিল, মানে কমে গেল, পরিবেশের টেম্পারেচার কমে গেল, সেই রকম করে আমরা সোয়েটার জ্যাকেট সব পরেছি। তার মানে কি? আমরা বুঝতে পারছি ঠান্ডা লাগছে, সেই রকম করে আমাদের পোশাক আশাক করতে হবে। তাহলে এই যে মানে বুঝতে পেরে, পরিবেশের যে উদ্দীপক গুলোকে বুঝতে পেরে বা শনাক্ত করতে পেরে আমরা যে রেসপন্স নিচ্ছি বা আমরা যে সাড়া প্রদান করছি, সেই সাড়া প্রদানের ধর্মকেই বলা হয় হচ্ছে সংবেদনশীলতা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই সংবেদনশীলতা নিয়ে কেন পড়ছি? আসলে তোমাদের পড়তে হবে হচ্ছে চলন কি জিনিস। ঠিক আছে, কিন্তু আপাতত এগুলো তোমাকে জানতে হবে। এবার হচ্ছে তুমি তো বলবেই যে সাড়া প্রদান তো আমরা করতেই পারি, আমরা সবাই জানি মানুষ মাত্রই সাড়া প্রদান করতে পারি, যে কোনো প্রাণী করতে পারে, কিন্তু উদ্ভিদও কিন্তু সাড়া প্রদান করতে পারে। তোমরা সবাই জানো তো উদ্ভিদও সাড়া প্রদান করতে পারে। ঠিক আছে, তার কি উদাহরণ আছে? লজ্জাবতী গাছ, তুমি হাত দাও, টাচ করো, মুড়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখানে দুটো উদাহরণ হতে পারে, একটা হচ্ছে লজ্জাবতী গাছের উদাহরণ, আর একটা হচ্ছে বন চারল বলে একটা উদ্ভিদ রয়েছে। এই দুজনের
উদাহরণ রয়েছে। মানে উদ্ভিদ যে সাড়া প্রদান করতে পারে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, তার আমরা সচক্ষে দেখতে পাই হচ্ছে এই দুটো উদাহরণে। লজ্জাবতী গাছকে যখন তুমি টাচ করছো তখন কি হয়? গাছে, লজ্জাবতী গাছের ছবি তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। আমি একটা পাতা আঁকছি, হ্যাঁ আমি একটা পাতা আঁকছি, বাকিগুলো তোমাদের কিন্তু বুঝে নিতে হবে। এরকম আমি একটা আঁকলাম, এদিকে আছে আরো পাতাগুলো রয়েছে। এবার যখন তুমি টাচ করো লজ্জাবতী গাছের যে পত্রমূল আছে, পত্রমূল, এই পত্রমূলে যে কোষগুলো থাকে, সেই কোষেও তো অনেক কোষ রস থাকে বা তরল থাকে, সেইগুলো কি হয় তুমি টাচ করার সাথে সাথে গাছ কিন্তু বুঝতে পারে যে তুমি টাচ করেছো। তো টাচ করার সাথে সাথে ওর পত্রমূলের কোষগুলোতে যে রস আছে সেই রসটা পরবর্তী কোষে মুভ করে যায়, যার কারণে এখানে শিথিল হয়ে পড়ে। এই শিথিল হয়ে পড়ার জন্যই কিন্তু লজ্জাবতী গাছের পাতাগুলো মুদে যায় বা নুয়ে পড়ে। আচ্ছা, আরেকটা রয়েছে বনচারণ উদ্ভিদের। বনচারণ উদ্ভিদের কি হয়? বনচারণ উদ্ভিদের তিনটে পত্র ফলক আছে, দুটো ছোট আর হচ্ছে একটা বড় ধরনের, ঠিক আছে? এই যে দুটো ছোট যে পাতাগুলোর কথা বললাম, এই ছোট পাতাটা এরা কিন্তু এইভাবে মুখ করতে থাকে, একবার উপরের দিকে আর একবার নিচের দিকে মুখ করতে থাকে সারাদিনে, ঠিক আছে? তাহলে এই যে উদ্ভিদের যে এই যে পরিবেশের উদ্দীপকের উপর নির্ভর করে উদ্ভিদও কিন্তু সাড়া প্রদান করে, এই দুটো উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারলাম। যাই হোক, এবার হচ্ছে আমাদের পড়তে হবে যে চলন কি। চলন কি জিনিস? চলন হলো এক জায়গায় দাঁড়িয়ে থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে। এখন আমি তোমাদের পড়াচ্ছি, হাত পা নাড়ছি, মুখে কথা বলছি, ঠিক আছে? এই একটা জায়গায় দাঁড়িয়ে থেকে জীব যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে চলন। আচ্ছা, এর সঙ্গে বলে রেখে দিই যে গমন কি জিনিস। গমন হলো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যদি সে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, যেতে পারে, তখন তাকে বলা হয় গমন। কেমন? এবার যদি তোমাকে বলা হয় উদ্ভিদ কি করতে পারে বলতো? উদ্ভিদ চলন করতে পারে না গমন করতে পারে? সবাই জানো চলন করতে পারে, তাই না? উদ্ভিদ গমন করতে পারে না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমী কারা? তারা হচ্ছে ক্লামাইডোমোনাস আর ভলভক্স। এরা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, ঠিক আছে? উদ্ভিদও চলন করতে পারে, উদ্ভিদও যে গমন করতে পারে তার হচ্ছে এই দুটো ব্যতিক্রম। আচ্ছা, প্রাণীদের ক্ষেত্রে আমরা প্রাণীরা চলনও করতে পারি, গমনও করতে পারি, দুটো জিনিস করতে পারি, তাই না? এবার কিছু প্রাণী আছে যারা হচ্ছে চলনই করতে পারে কিন্তু গমন করতে পারে না। মানে গমন মানে কি বললাম? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা, যাওয়া। তাহলে কিছু প্রাণী আছে যারা একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তোমরা কিন্তু জানো উদাহরণটা, আমি বলার আগে তোমরা নিজের থেকে উচ্চারণ করে দাও। এটা কি? এটা হচ্ছে স্পঞ্জ আছে, সাগর কুসুম আছে, তাই না? তোমরা পড়ে এসছো, 9-এ পড়ে এসছো, পরিফেরার আন্ডারে থাকে এরা, ঠিক আছে? স্পঞ্জ। আচ্ছা, স্পঞ্জ এই যে জিনিস, এই যে প্রাণীটা, এই প্রাণীটা কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে পারে না। ওদের যেখানেই জন্ম হয় সেখানেই ওরা লাইফ টাইম কাটিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, এবার এই চলনের কথা যে বললাম, একটা জায়গায় দাঁড়িয়ে থেকে যে অঙ্গ প্রত্যঙ্গ মুভ করা, এই চলনকে না কয়েকটা প্রকারে ভাগ করা হয়েছে। চলনকে আপাতত আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সামগ্রিক চলন আর বক্র চলন। একটা একটা জিনিস আমরা আস্তে আস্তে বুঝবো। সামগ্রিক চলন কি? চলন মানে আমি কিন্তু এক্ষুনি বলে দিলাম যে চলন মানে কি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো, থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে চলন বলে, ঠিক আছে? কিন্তু সামগ্রিক চলন যখন আসবে তখন হচ্ছে কোন উদ্ভিদ বা কোন উদ্ভিদের কথাই বলি, এখানে যেহেতু উদ্ভিদ চলন করতে পারে শুধু, তার জন্য আমরা উদ্ভিদের কথাই বলবো। কোন উদ্ভিদ যদি তার সমগ্র দেহ, একটা জায়গার সমগ্র দেহ চলনের মাধ্যমে আবার মানে অ্যাকচুয়াল গমন করছে, কিন্তু তাকে বলছি সামগ্রিক চলন। সামগ্রিক চলন মানে তার পুরো দেহটাকেই অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় মুভ করছে, অ্যাকচুয়ালি এটা গমনের মতোই বোঝাচ্ছে, কিন্তু যেহেতু উদ্ভিদ, তার জন্য এই উদ্ভিদের এই যে গমন প্রক্রিয়াটাকে গমন বলা হচ্ছে না, তখন তাকে বলা হয়ে যায় সামগ্রিক চলন। মানে আমরা একটা ব্যতিক্রমের উদাহরণ দিলাম না, ক্লামাইডোমোনাস আর ভলভক্স। ক্লামাইডোমোনাস আর ভলভক্স তো গমন করতে পারে, এটা ব্যতিক্রম বললাম উদ্ভিদ, কিন্তু ওকে আর গমন না বলে আমরা কি বলবো? সামগ্রিক চলন। উদাহরণ কি? ট্যাকটিক চলন। আসছি পরে ট্যাকটিক চলন কি জিনিস। এবার চলো বক্র চলন। বক্র চলন মানে কি? একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি কোনো উদ্দীপকের প্রভাবে, কোনো উদ্দীপক বলে দিলাম আগে, উদ্দীপক কি জিনিস? উদ্দীপকের প্রভাবে যদি কোনো জীব তার অঙ্গ প্রত্যঙ্গ মুভ করে উদ্দীপকের দিকে, বা উদ্দীপক যেখান থেকে তৈরি হচ্ছে বা উদ্দীপকের গতিপথের দিকে যদি তার অঙ্গ প্রত্যঙ্গ মুভ করে, তখন তাকে বলবো বক্র চলন, ঠিক আছে? বক্র চলন, এখানে বহিস্থ আর আভ্যন্তরীণ এই দুটো কথাটা লিখে রেখেছি, কারণ কি বহিস্থ এবং অভ্যন্তরীণ এই দুটো উদ্দীপকের প্রভাবেই বক্রচলনটা ঘটে থাকে। কেমন? এবার
এই যদি আমি এই দুটোকে আলাদা করে দিই, বহিস্থ আর হচ্ছে অভ্যন্তরীণ, এই দুটোকে আলাদা করে দিলে তখন হয়ে যাবে দুটো চলন, একটা হচ্ছে আবিষ্ট চলন, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। মানে কি, যদি কোনো বক্রচলন বহিস্থ উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে তখন তাকে বলবো আবিষ্ট চলন, আর যদি কোনো বক্রচলন অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে তখন তাকে কি বলবো, স্বতঃস্ফূর্ত চলন। কেমন? স্বতঃস্ফূর্ত চলন যেটা আমরা বন চারণের উদাহরণ দিলাম, সেটা হচ্ছে এক প্রকার স্বতঃস্ফূর্ত চলন হলো। আচ্ছা, এখানে বহিস্থ চলনের উদাহরণ মানে আবিষ্ট চলনের উদাহরণ কি, বহিস্থ উদ্দীপকের প্রভাবে যে আবিষ্ট চলন হচ্ছে সেই চলনের উদাহরণটা কি, সেটা হচ্ছে ট্রপিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। কেমন? এবারে এই এই বিষয়গুলো কিন্তু এতটা পড়ার বিষয় নয়, কিন্তু তোমাকে জানতে হবে, এগুলো না জানলে তুমি পরবর্তীতে যেতে পারবে না। এবার তোমার পড়ার মেন টপিক যেটা, সেটা হলো ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক। এই তিনটে চলন হচ্ছে উদ্ভিদ করতে পারে, উদ্ভিদরাই এই তিনটে চলন করতে পারে। এই উদ্ভিদের চলনের যখন আমরা কিন্তু আপাতত শুধু চলনের প্রকারভেদ পড়ছিলাম, এবার বলছি যে উদ্ভিদের চলন যখন প্রকারভেদ পড়ছি তখন বলবো যে তিন প্রকারের হতে পারে, একটা হচ্ছে ট্যাকটিক, একটা হচ্ছে ট্রপিক, একটা হচ্ছে ন্যাস্টিক। কেমন? এবারে আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলনটা সম্পর্কে আজকে আমরা জানবো। ট্যাকটিক চলন কি জিনিস? দেখো, চলন হোক বা গমন সবই কিন্তু উদ্দীপকের অভাবে হবে, সেটা বহিস্থ হতে পারে বা অভ্যন্তরীণ। কেমন? তাই এবারে ট্যাকটিক চলন মানে কি, বহিস্থ বা উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ, এখানে লিখে রেখেছি দেখো, গতিপথ এবং তীব্রতা, দুটো জিনিস লেখা আছে। মানে কোন উদ্দীপকের গতিপথ অথবা তীব্রতা অনুসারে, তীব্রতা মানে কি, সে মানে আলো বেশি না কম, বা জল বেশি আছে না কম আছে, তারপর মনে করো আরো আছে মানে রাসায়নিক পদার্থ বেশি আছে না কম আছে, এইগুলোকে বলা হয় যে তীব্রতা, বেশি কমকে বলা হচ্ছে। আচ্ছা, গতিপথ মানে কি, কোন দিক থেকে আলোটা আসছে, মানে উৎস কোথায়, এই যে উদ্দীপকগুলোর উৎস কোথা থেকে আসছে সেটাকে বলা হয় তোমার গতিপথ। তার মানে এখানে কি বলবো, যে ট্যাকটিক চলন কাকে বলে যদি বলা হয়, তাহলে কি বলবো, যে উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা দুটো অনুসারে, উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা অনুসারে উদ্ভিদের যে সামগ্রিক চলন ঘটে। এক্ষুনি বললাম সামগ্রিক চলন কি, সামগ্রিক চলন হচ্ছে ওই যে ক্লামাইডোমোনাস আর ভলভক্স করে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারি আমরা প্রাণীরা, কিন্তু উদ্ভিদ তো পারে না। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আমরা গমন না বলে বলছি কি সামগ্রিক চলন। তাহলে ট্যাকটিক চলন কি বললাম, যে বহিস্থ উদ্দীপক হতে পারে বা অভ্যন্তরীণ, উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা অনুসারে, তীব্রতার প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলা হয় ট্যাকটিক চলন। ঠিক আছে? এবার এই ট্যাকটিক চলনটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, ট্যাকটিক চলনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। চলো, ট্যাকটিক চলনকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফটোট্যাকটিক, আর একটা হচ্ছে কেমোট্যাকটিক। কেমন? কেমোট্যাকটিক। আচ্ছা, ফটো কথার অর্থ তোমরা যখন চলন পড়ো বা যেখানেই পড়ো, বায়োলজি পড়া মানে জীবন বিজ্ঞান পড়া মানে ফটো কথার অর্থ হচ্ছে এখানে আলো হিসেবে বোঝানো হবে। তাহলে ফটো কথার অর্থ হচ্ছে আলো, আর কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক পদার্থ। ঠিক আছে? তাহলে যা বললাম আমি, ট্যাকটিক চলনের সংজ্ঞা যা বললাম সেটা ফটোট্যাকটিকের একদম সেম। যদি উদ্ভিদের চলন যখন আলোর যে উদ্দীপকটা, আলো উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা অনুসারে হয়, মানে যে ট্যাকটিক চলন আলোর গতিপথ এবং তীব্রতা অনুসারে হয় তাকে বলবো ফটোট্যাকটিক। আর কেমোট্যাকটিক কাকে বলবো, যে ট্যাকটিক চলন রাসায়নিক পদার্থের গতিপথ এবং তীব্রতা অনুসারে হয় তাকে বলবো কেমোট্যাকটিক। একদম ভুলাবে না কিন্তু, ট্যাকটিক চলন কাকে বলে, ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক বলে সেম সংজ্ঞা কিন্তু। আচ্ছা, ফটোট্যাকটিকের উদাহরণ দিই। ফটোট্যাকটিকের উদাহরণ হচ্ছে যে ক্লামাইডোমোনাস আর ভলভক্স করলাম, ক্লামাইডোমোনাস আর ভলভক্স কিন্তু এমনি এমনি মুভ করে না, জলে এদের ফ্লাজেলা আছে, ফ্লাজেলা দিয়ে এরা যেতে পারে, সাঁতার কেটে যেতে পারে, এরা এমনি এমনি মুভ করে না। যখন কোনো জায়গা থেকে আলো পড়ছে ওরা ওই আলোর উৎস ধরে ওই দিকেই মুভ করতে থাকে। কেমন? তাহলে আলো দেখো, আমরা আগে থেকেই বললাম যে উদ্ভিদের চলন বলো আর প্রাণীর গমন বলো, চলন বলো, যাই বলো না কেন, উদ্দীপক ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। তাহলে ক্লামাইডোমোনাস আর ভলভক্স এরা কি করে, এরা হচ্ছে আলোর উদ্দীপকের প্রভাবে দেখা যায় যে আলো যেদিক থেকে আসছে ওই দিকে ওরা মুভ করতে শুরু করে। তাহলে এটা কোন ট্যাকটিক চলনের উদাহরণ হবে, তখন হবে ফটোট্যাকটিক চলনের উদাহরণ। আর কেমোট্যাকটিক চলনের উদাহরণ কি, কেমোট্যাকটিক চলনের উদাহরণ হচ্ছে ফার্নের শুক্রাণু হচ্ছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। ঠিক আছে? এটা হচ্ছে তোমার বইতে একটা উদাহরণ দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা, এবারে
ট্রপিক চলন। এবারে আসি ট্রপিক চলন, ট্যাকটিকের কথা তো গেলাম, এবার হচ্ছে আসি ট্রপিক চলন। ট্রপিক চলন কাকে বলবো? ট্রপিক চলন হচ্ছে, তোমার কিন্তু এখানে কোয়েশ্চেন বলবে যে একটা সামগ্রিক চলনের উদাহরণ বলো, তখন কিন্তু বলতে হবে ট্যাকটিক চলন, বা বলতে পারে নিম্নলিখিত কোনটা সামগ্রিক চলনের উদাহরণ, তখন কিন্তু বলতে হবে ট্যাকটিক চলন। এবারে আসি ট্রপিক চলন। এখানে লেখাই রয়েছে ট্রপিক চলন কথার অর্থ হচ্ছে আবিষ্ট অথবা এই বক্র চলন। ট্রপিক চলন হচ্ছে এক প্রকার বক্র চলন। ট্রপিক চলন কাকে বলে? যদি কোনো উদ্দীপকের প্রভাবে না, উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের যে চলন হয়। কি বললাম? এখানে কিন্তু গতিপথ আর তীব্রতা দুটো কথা বলেছিলাম। এবার বলছি কি ট্রপিক চলন কাকে বলবো? ট্রপিক চলন হচ্ছে কোন উদ্ভিদে কোন উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদের যে চলন হয় তাকে বলবো ট্রপিক চলন। এই ট্রপিক চলনে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফটোট্রপিক, লিখে দিই, একটা হলো ফটোট্রপিক, একটা হলো জিওট্রপিক, একটা হচ্ছে হাইড্রোট্রপিক। একটা হলো ফটোট্রপিক, নেক্সট হলো জিওট্রপিক, তারপরে হলো হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিক নামগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কাকে বলে। ট্রপিক চলন কাকে বলে বললাম? উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। উদ্দীপকের উৎসের গতিপথ বলতে পারো, বা শুধু গতিপথ বলতে পারো। উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ অনুসারে, সেই উদ্দীপক মানে কি আলো হতে পারে, জল হতে পারে, বাতাস হতে পারে, কোন রাসায়নিক পদার্থ হতে পারে, যা খুশি, উদ্দীপকের গতিপথ অনুসারে হলো মানেই তাকে বলবো ট্রপিক চলন। এবার এটাকে তিনটে ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফটোট্রপিক, একটা হচ্ছে জিওট্রপিক, একটা হচ্ছে হাইড্রোট্রপিক। কেমন? ফটোট্রপিকের উদাহরণ কি তোমরা সবাই জানো? বাড়ির জানলা আছে, জানলার পাশে টব বসিয়ে রাখো, দেখা যায় যে তুমি 2-3 দিন পরে দেখবে যে যেখানে ওই যে টবের উপরে যে গাছটা তোমার লাগানো আছে সেই গাছটা কিন্তু জানলার বাইরে মুখ করছে। কারণ কি? আলো চায়, আলো হাওয়া বাতাস এগুলো সবই চায়, তার জন্য তোমার রুমের দিকে কিন্তু মুখ করে না, কারণ এদিকে অন্ধকার। ও যেদিক থেকে আলো আসছে, মানে আলো যেদিক থেকে আসছে বা আলোর গতিপথ যেদিক থেকে আসছে সেই দিকে কিন্তু গাছটা মুখ করছে। জানলার পাশে রাখলে, টবে গাছ রাখলে আমরা দেখি গাছটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ফটোট্রপিকের উদাহরণ। আচ্ছা, জিওট্রপিক কথার অর্থ কি? জিওট্রপিক চলন হচ্ছে, এখানে একটুখানি বলতে হবে, দেখো এটা মুছে দিলাম, এগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে। দেখো, জিওট্রপিক চলনের কথা অর্থ হচ্ছে আমরা যদি উদ্ভিদকে দেখি উপরের দিকে কাণ্ড শাখা প্রশাখা আর নিচের দিকে চলে যাচ্ছে মূল, তাই তো? যখন একটা ভ্রূণ থেকে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে উপরের দিকে চলছে আর একটা হচ্ছে নিচের দিকে চলছে। উপরের দিকে যেটা গেল সেটা ভ্রূণ মুকুল বলা হচ্ছে, ছোটবেলা করেছো তোমরা ভ্রূণ মুকুল, আর এটা হচ্ছে ভ্রূণ মূল। এই ভ্রূণ মুকুল দিয়ে উদ্ভিদের উপরিভাগটা বা বিটক তৈরি হয় আর নিচের ভাগ দিয়ে মূল তৈরি হয়, তাই না? এবার এই মূলটা নিচের দিকে যাবে কেন? যাবে কারণ কি? যাওয়ার কারণ হচ্ছে মানে এইদিকে অভিকর্ষজ টান রয়েছে। জিও কথার অর্থ মনে রাখবে, অভিকর্ষজ টানের কথা বলা হচ্ছে। তাহলে উদ্ভিদ অঙ্গের যে চলন অভিকর্ষ বলের প্রভাবে হয়, অভিকর্ষ বলের দিকে হয়ে থাকে, তাকে বলা হয় জিওট্রপিক চলন। কেমন? আর হাইড্রোট্রপিক কথার অর্থ কি? হাইড্রো কথার অর্থ কি বলো? তোমরা জানো কিন্তু হাইড্রো কথার অর্থ হচ্ছে জল। হাইড্রো কথার অর্থ কি? জল। তাহলে জলের যে উৎসের গতিপথ, মানে জল যেদিকে আছে সেই দিকে যদি কোনো উদ্ভিদের কোনো অঙ্গ যদি মুভ করে তখন তাকে কি বলবো? হাইড্রোট্রপিক চলন। তাহলে কি দাঁড়ালো? আমরা কি কি জানলাম বলতো? ট্যাকটিক চলন কাকে বলবো? উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা দুটো অনুসারে হবে ট্যাকটিক চলন। ফটো কথার অর্থ কি? আলো। কেমো কথার অর্থ কি? রাসায়নিক পদার্থ। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস জানলাম। এই যে জিও কথার অর্থ কি? এখানে এগুলো মনে রাখার জন্য আমি কিন্তু এখানে একটা বক্স করে দিলাম। এখানে মনে রাখবে জিও কথার অর্থ হলো অভিকর্ষজ বল, অভিকর্ষ টান বলতে পারো, টান নিচের দিকে কাজ করে। হাইড্রো কথার অর্থ কি? জল। হাইড্রো কথার অর্থ হলো জল। বোঝা গেল? ট্যাকটিক আর ট্রপিক এই চলনটা বোঝা গেল। এবারে আসি, এই যে তিনটে ভাগটা আমরা করলাম, ফটোট্রপিক বলো, জিওট্রপিক বলো আর হাইড্রোট্রপিক বলো, এই তিনটে না আবার কিছুটা ভাগে ভাগ হয়েছে। একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ, আমি এইভাবে দেখিয়ে দিলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ। কেমন দেখি? ফটোট্রপিক চলন, একটা মনে করো একটা গাছের একটা বীজ, সেই বীজ থেকে প্রথম চারা গাছ তৈরি হচ্ছে। তাহলে আমরা জানলাম যে দুটো জিনিস সেখান থেকে বের হয়, একটা হচ্ছে ভ্রূণ মুকুল আর একটা হচ্ছে ভ্রূণ মূল। ভ্রূণ মূল কিন্তু সেটার
মাটির নিচে অভিকর্ষজ টানে নিচের দিকেই চলছে, আর যেটা ভ্রূণ মুকুল সেটা কিন্তু সে আলোর দিকে মুভ করছে। এবার বলো গাছের ক্ষেত্রে আমি যদি মুকুল আর মূলের কথা বলি, গাছের মুকুল বা বিটক বলতে পারো, বিটক আর মূলের কথা যদি বলি, তাহলে বলো ফটোট্রপিক চলন কে দেখাচ্ছে, গাছের মুকুল দেখাচ্ছে নাকি গাছের মূল দেখাচ্ছে? মানে কি আলোর উৎসের দিকে উদ্ভিদের কোন অঙ্গটা মুখ করছে, মুকুল নাকি মূল? অবশ্যই মুকুল। তাহলে মুকুলের যে চলনটা দেখছি আমরা সেটা কিন্তু অবশ্যই পজিটিভ ফটোট্রপিক, মূল যেহেতু আলোর বিপরীতে যাচ্ছে, তখন মূল তাহলে কি করছে, নেগেটিভ ফটোট্রপিক। একই রকম ভাবে এবার তোমরা নিজেরাই বলবে, বলো জিওট্রপিক চলন কে দেখাচ্ছে, মুকুলের ক্ষেত্রে কি হবে আর উদ্ভিদের মূলের ক্ষেত্রে কি হবে? জিওট্রপিক চলন, পজিটিভ জিওট্রপিক চলন কে দেখাবে, মুকুল দেখাবে নাকি মূল দেখাবে? অবশ্যই মূল পজিটিভ জিওট্রপিক চলন দেখাবে। নেগেটিভ জিওট্রপিক চলন কে দেখাবে, মুকুল। একই রকম ভাবে হাইড্রোট্রপিক চলনের কথা বলো, জলের দিকে, জল যেদিকে আছে জলের দিকে কে মুভ করে, মুকুল মুভ করে নাকি মূল মুভ করে? জলের দিকে কে মুভ করে, মুকুল মুভ করে। তাহলে জলের দিকে তো মূল মুভ করে, তাহলে মূল হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক চলনের উদাহরণ, আর জলের বিপরীতে যাচ্ছে কে, মুকুল, তাহলে মুকুল হয়ে যাবে কি নেগেটিভ হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। কি বললাম বোঝা গেল? তাহলে আমি আরেকবার রিপিট করছি, এই যে তিনটে চলনের কথা বললাম, ফটোট্রপিক, জিওট্রপিক আর হাইড্রোট্রপিক, এদের কিন্তু পজিটিভ আর নেগেটিভ রয়েছে। ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ মানে কি, উদ্ভিদের যে অঙ্গ আলোর দিকে যাচ্ছে তাকে বলবো পজিটিভ ফটোট্রপিক, আর যে অঙ্গ আলোর বিপরীতে যাচ্ছে তাকে নেগেটিভ ফটোট্রপিক বলবো, নেগেটিভ ফটোট্রপিক চলনের উদাহরণ বলবো। আচ্ছা, জিওট্রপিক চলনের উদাহরণ মানে কি বলবো, উদ্ভিদের মূল আর কাণ্ডের কথা যদি বলা হয়, তাহলে মূল কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ জিওট্রপিক চলন হচ্ছে। কাণ্ড অভিকর্ষজ বলের বিপরীতে ক্রিয়া হচ্ছে বা বেড়ে উঠছে, তখন তাকে কি বলবো, সেটাকে নেগেটিভ জিওট্রপিক। হাইড্রোট্রপিক বলো পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হলো মূল, একদম জল যেদিকে আছে জলের উৎসের দিকেই মূলটা গ্রো করছে, আর জলের বিপরীতে উদ্ভিদের মুকুলটা গ্রো করছে, তাহলে মুকুল হয়ে যাবে নেগেটিভ হাইড্রোট্রপিক, আর তোমার তোমার মূল হয়ে যাবে পজিটিভ হাইড্রোট্রপিক। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা যারা সুন্দরবন এলাকায় আছো বা সুন্দরবনে যারা বেড়াতে গেছো, তারা কিন্তু জানো শ্বাসমূল কাদের দেখা যায়, সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়, তাই না? সুন্দরী গাছের যে শ্বাসমূল দেখা যায়, এবার বলো তো যে সুন্দরী গাছের শ্বাসমূল সে কোন দিকে উঠে আসে? নিশ্চয়ই উপরের দিকে, মাটির উপরের দিকে উঠে আসে। তো তাহলে সুন্দরী গাছের শ্বাসমূল যে মাটির উপরের দিকে উঠে আসে, সেই ক্ষেত্রে আমি তাকে কি বলবো, পজিটিভ জিওট্রপিক বলবো নাকি নেগেটিভ জিওট্রপিক বলবো? আমরা কিন্তু এক্ষুনি জানলাম উদ্ভিদের মূল মানে সে পজিটিভ জিওট্রপিক চলন দেখায়, তাই না? জিওট্রপিক মানে নিচের দিকে মুভ করছে, জিওট্রপিক চলন মানে কি অভিকর্ষজ বলের দিকেই মুভ করবে, তাহলে উদ্ভিদের মূল কি দেখাবে, উদ্ভিদের মূল পজিটিভ জিওট্রপিক চলন দেখাবে। কিন্তু আমি যখন সুন্দরী গাছের মূলের কথা বলছি, সুন্দরী গাছের মূল কি করে, উপরের দিকে উঠে বেড়ায় না, মাটির উপরের দিকে এরকম খাঁচা খাঁচা কাঁটার মতো উঠে থাকে, তাহলে সুন্দরী গাছের মূল কি পজিটিভ জিওট্রপিক চলন হবে মানে নাকি নেগেটিভ জিওট্রপিক হবে? অবশ্যই নেগেটিভ জিওট্রপিক হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে কি সুন্দরী, একটা তোমাকে বলতে বলবে যে একটা উদাহরণ দাও নেগেটিভ জিওট্রপিক চলনের একটা উদাহরণ দাও। তাই নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ বললে তখন কি হয়ে যাবে, সুন্দরী গাছের মূল, সুন্দরী গাছের মূল, এটা কিন্তু এমসিকিউতে আসে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। চলো, এরপরে ন্যাস্টিক চলন রয়েছে। ঠিক আছে, ন্যাস্টিক চলনটা পরের ক্লাসে অবশ্যই আসবে, পরবর্তী ভিডিওতে আসতে চলেছে। তবে তার আগে কিন্তু তোমাদের লাইক করতে হবে, শেয়ার আর সাবস্ক্রাইব তো করে রাখতে হবে। আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো, আরো বেশি বেশি ভিডিও কিন্তু আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।